Hello guys, welcome back to my YouTube channel. I am Nasin sir and today I want to discuss about light from class 7. তো আজ আমি তোমাদের সামনে ক্লাস 7 এর ভৌত বিজ্ঞান চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায় লাইট অর্থাৎ আলো সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব আলো সম্পর্কে। তো প্রথমত আমাদের আলো সম্পর্কে জানতে হবে যে আলো কি। যদিও আমাদের ক্লাস 7 এর ভৌত বিজ্ঞান চ্যাপ্টারে আলোর সংজ্ঞা তোমাদের সেরকম ভাবে আসবে না, যে আলোর সংজ্ঞা লিখতে হবে এরকম আসবে না। তো আলো কি তাও আমাদের জেনে রাখতে হবে। আলো হলো এক প্রকারের শক্তি প্রথমত, যা কি করে মানে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বিস্তার লাভ করে এবং আমাদের চোখে পড়ে কি করে সেটা দর্শনের অনুভূতি জাগায়। এটা হলো আলোর সংজ্ঞা, ঠিক আছে। আলো কি করে আমাদের চোখে দর্শনের অনুভূতি জাগায়, মানে আমাদের চোখের সামনে যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলোকে দেখতে সাহায্য করে, ঠিক আছে। তো এখানে প্রথমত আমাদেরকে জানতে হবে যে আলোক উৎস কি। আলোক উৎস আলোক উৎস আলোক উৎস কি? আলোক উৎস হলো যে বস্তু থেকে আলো কি হয়, নির্গত হয়। যেমন ধরো সূর্য একটা বস্তু, যেখান থেকে আলো নির্গত হয়, বা মনে করো একটা জ্বলন্ত মোমবাতি, সেখান থেকে আলো নির্গত হয়, বা তোমার চোখের সামনে কোন একটা লাইট জ্বলছে, সেটাকে তুমি বলতে পারো একটা আলোক উৎস, ঠিক আছে। তো এইগুলোকে বলা হয় কি আলোক উৎস, ঠিক আছে। এরপরে হলো বিন্দু আলোক উৎস। আমরা বিন্দু আলোক উৎস কোনটাকে বলবো? বিন্দু আলোক উৎস হলো যে ধরো তুমি একটা এরকম একটা মনে করো একটা কোনো খাতার পেজকে ধরো এইভাবে ধরেছো, দিয়ে এইরকম একটা পজিশন দিয়ে তুমি কি করেছো, লাইট তুমি চালনা করেছো। তাহলে এইখান দিয়ে ধরো লাইট পাস করছে এবং এর মধ্যে দিয়ে একটা ছোট ছিদ্র আছে, ঠিক আছে। এইখান দিয়ে একটা মনে করো ছোট ছিদ্র রয়েছে। তো এটাকে আমরা কি বলবো? বিন্দু আলোক উৎস বলবো, ঠিক আছে। এরপরে যেটা আমাদের আছে সেটা হলো অপ্রভ বস্তু বা নিষ্প্রভ বস্তু কাদের বলে? অপ্রভ বস্তু বা নিষ্প্রভ বস্তু বলতে কি বুঝো? দেখো, অপ্রভ বস্তু মানে যে সমস্ত বস্তুর নিজস্ব কোনো আলো নেই। যেমন ধরো একটা কাঠ, একটা ইট বা প্লাস্টিক, এদের নিজস্ব কোনো আলো নেই। তো এদেরকে বলা হয় কি নিষ্প্রভ বস্তু, মানে এই ধরনের বস্তুগুলো থেকে আলো নির্গত হয় না, ঠিক আছে। সেই জন্য এদেরকে বলা হয় কি নিষ্প্রভ বস্তু। এর পরে আমাদের আছে যে কয়েক ধরনের মাধ্যম, মানে আলো কোন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে, কোন মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না, বা কোন মাধ্যমের মধ্যে দিয়ে কতটা যেতে পারে, তার উপর নির্ভর করে আলোর মাধ্যমকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা হলো কি স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ স্বচ্ছ মাধ্যম স্বচ্ছ মাধ্যম কাকে বলা হয়? স্বচ্ছ মাধ্যম হলো যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারবে তাকে বলা হয় কি স্বচ্ছ মাধ্যম। যেমন ধরো বায়ু, বায়ু এটা একটা স্বচ্ছ মাধ্যম। তারপরে পরিষ্কার জল, এটা একটা স্বচ্ছ মাধ্যম। তারপরে কি কাঁচ, এটা হলো একটা কি স্বচ্ছ মাধ্যম। তো এই মাধ্যমগুলোর মধ্যে দিয়ে আলো সহজে কি করতে পারবে, চলাচল করতে পারবে। এরপরে আছে অস্বচ্ছ মাধ্যম। অস্বচ্ছ, দেখো তোমরা এই শব্দটা দেখেই বুঝতে পারছো অস্বচ্ছ মানে কি, যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারবে না। এরকম উদাহরণ কি হবে?
এরকম উদাহরণ হবে একটা কাঠ বা কোনো দেওয়াল, হ্যাঁ, বা এমন কোনো একটা মাধ্যম যার মধ্যে দিয়ে কি আলো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে না, তার মধ্যে দিয়ে আলো ভেদ করে দ্বিতীয় প্রান্তে যেতে পারবে না, একে বলা হয় কি অস্বচ্ছ মাধ্যম। ঠিক আছে, তাহলে অস্বচ্ছ মাধ্যমের উদাহরণ কি হবে? কাঠ হবে, তারপরে দেওয়াল হবে ইত্যাদি। ঠিক আছে, এরপরে আছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ মাধ্যম, এটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে তোমাদের এইটা বেশিরভাগই দেয় যে ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে। দেখো, এর আগের দুটো যেটা আমরা পড়লাম যে একটা স্বচ্ছ মাধ্যম, একটা অস্বচ্ছ মাধ্যম, একটার মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারছে আর একটার মধ্যে দিয়ে আলো সহজে চলাচল করতে পারছে না। এরপরে তৃতীয় নাম্বার যেটা আছে সেটা কি ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ শব্দের বাংলা অর্থ হলো মৃদুভাবে বা হালকা ভাবে। তো যেহেতু এটা কি একটা মাধ্যম, তো এই ঈষৎ স্বচ্ছ মাধ্যমের মানে হলো যে যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে কিন্তু সম্পূর্ণরূপে পারে না, মানে আবছা আবছা ভাবে আলো চলাচল করতে পারে, এই মাধ্যমটাকে বলা হয় কি ঈষৎ স্বচ্ছ মাধ্যম। যেমন ধরো ঘষা কাঁচ, ঘষা কাঁচ, তারপরে ধরো ট্রেসিং পেপার, ট্রেসিং পেপার, তারপরে পর্দা, এইগুলো হলো কি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা আছে সেটা হলো আলো সরল রেখায় চলাচল করে তার কিছু পরীক্ষা, মানে আলো কিভাবে চলাচল করে সেটা আমরা দেখি। ঠিক আছে, আলো কি করে? আলো সরল রেখায় চলাচল করে, সেটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে দেখব। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করব, একটা মোমবাতির শিখা, মনে করো এটা একটা মোমবাতির শিখা। ঠিক আছে, এই মোমবাতি দিয়ে কি হচ্ছে আলো নির্গত হচ্ছে, তার জন্য আমরা দুই মুখ খোলা একটি পাইপ কনসিডার করব। দুই মুখ খোলা একটি পাইপ, মনে করো এইটা হলো আলোক উৎস, এখান দিয়ে আলো নির্গত হচ্ছে এবং দুই মুখ খোলা একটি পাইপ আমি এখানে লাগিয়েছি। তো এই প্রান্তে আমি কি ধরো অবজার্ভ করছি, এখানে আমার চোখ, এখান দিয়ে আমি যদি অবজার্ভ করি তাহলে দেখব এই পাইপের মধ্যে দিয়ে আলোটা সহজে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমি দেখতে পাচ্ছি। তার মানে কি আলো সোজা পথে যাচ্ছে, সেই জন্য আমি কি আলোটাকে দেখতে পাচ্ছি। এর থেকে প্রমাণিত হয় যে আলো সরল রেখায় চলাচল করে। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে আলো সরল রেখায় কি সবসময় চলাচল করে নাকি বক্র পথে চলাচল করে, বা বক্র পথে চলাচল করতে পারে কি পারে না সেটা আমরা দেখব। ঠিক আছে, তো তার জন্য আমরা একই রকম ভাবে একটা ধরো জ্বলন্ত মোমবাতি নিয়েছি এবং এখানে একটা কি করেছি, দুই মুখ খোলা একটি পাইপ নিয়েছি, এইরকম দুই মুখ খোলা একটা পাইপ যেটা কিনা এরকম ভাবে ভাঁজ রয়েছে, এখান দিয়ে আমি অবজার্ভ করছি। তাহলে কি দেখতে পাবো, প্রথমে আলোটা এইভাবে যাবে, যাওয়ার পরে এখানে গিয়ে ধাক্কা মারবে, কিন্তু আমি এখানে চোখ দিয়ে আলোটাকে দেখতে পাবো না। তার মানে কি আলো যদি বাঁকা পথে আসতো তাহলে কি আলোটা আমরা দেখতে পেতাম। তো এর থেকে প্রমাণিত হয় যে আলো সর্বদা কি করে, সরল রেখায় চলাচল করে। ঠিক আছে, তো এই পরীক্ষাগুলো চাইলে তোমরা দিতে পারো বা অন্য কোনো পরীক্ষা দিতে পারো। ঠিক আছে, এরপরে আছে আমাদের সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। আলোক রশ্মিগুচ্ছ, সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, তারপরে হলো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ, তারপরে অপসারী আলোক রশ্মিগুচ্ছ, এগুলো কি আমাদেরকে জানতে হবে। তো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনটাকে বলা হয়? সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ হলো যে ধরো কোন একটা উৎস থেকে, কোন একটা আলোক উৎস থেকে, সে আলোক উৎসটা কোন একটা টর্চ লাইট হতে পারে বা সূর্যের আলো হতে পারে। মনে করো সূর্য থেকে যে লাইটটা আসে সেটা কি একটা তো আর লাইট আসে না, অসংখ্য লাইট আসে। তো আমরা এই লাইটকে একটু আগে আমরা দেখলাম যে আলো কি করছে, সরল রেখায় চলাচল করছে। তো
এই লাইটগুলোকে যদি আমরা এইভাবে কনসিডার করি, মনে করো অসীম দূরত্ব থেকে এরকম ভাবে কি করছে, সূর্যের আলোগুলো এসে কোন একটা মাধ্যমে এসে পড়ছে। ঠিক আছে, তো এই যে দেখো এই আলোর ডিরেকশন গুলোকে এইভাবে দেখাতে হয়। তো আলোক রশ্মিগুলো দেখো একদিক থেকে আর একদিকে তারা সমান্তরাল ভাবে কি করছে, নির্গত হচ্ছে। একে বলা হয় কি, আলোর সমান্তরাল আলোক রশ্মি। সমান্তরাল মানে কি, যখন দুটো রেখা পরস্পরকে একই দিকে যায়, পরস্পরকে ছেদ করে না, তখন তাকে তো আমরা কি বলি, সমান্তরাল সরলরেখা বলি। তো এই আলোক রশ্মি গুচ্ছগুলো দেখো সমান্তরাল ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটা কি বলি, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ বলি। ঠিক আছে, এরপরে আসবে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। 2 নম্বরে আসবে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। আলোক রশ্মি গুচ্ছ, অভিসারী আলোক রশ্মি গুচ্ছ মানে কি? অভিসারী আলোক রশ্মি গুচ্ছ মানে হলো যে কোন একটা আলোক উৎস থেকে যখন অনেকগুলো আলো একটা বিন্দুতে এসে যখন মিলিত হবে, ঠিক আছে, বিভিন্ন দিক থেকে যখন আলো এসে একটি বিন্দুতে এসে যখন মিলিত হবে, তখন আমরা তাকে কি বলি, অভিসারী আলোক রশ্মি গুচ্ছ বলি। মানে ধরো সূর্য থেকে আলো এসে কি করছে, একটা জায়গায় পড়ছে। আমরা ছোটবেলায় তো এরকম দেখেছি যে কোন একটা আতশ কাচের মাধ্যমে আতশ কাচ লাগিয়ে কি করেছে, যে সূর্যের আলো তার উপর ফেলে দেখেছি। এখানে একটা এরকম পেপার দিয়ে ওই পেপারটাকে, কাগজটাকে পোড়ানোর চেষ্টা করেছে। তো ওইটা কি একটা অভিসারী আলোক রশ্মি গুচ্ছের একটা উদাহরণ বলতে পারো। ঠিক আছে, এরপরে আছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। ঠিক আছে, এরপরে আছে অপসারী আলোক রশ্মি গুচ্ছ। অপসারী আলোক রশ্মি গুচ্ছ কি? অপসারী মানে কি, যে একটা বিন্দু থেকে আলো যখন বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে, এইটা ঠিক উল্টো ঘটনা। ঠিক আছে, যে এইটা ধরো একটা আলোক উৎস, এই আলোক উৎস থেকে আলো বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে, তাহলে এই ডিরেকশনটা ঠিক এই দিকে হবে। ঠিক আছে, এটা যেরকম হয়েছিল, বিভিন্ন দিক থেকে আলো এসে একটা বিন্দুতে এসে পড়ছিল, কিন্তু এখানে একটা বিন্দু থেকে আলো বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে, এইটাকে আমরা কি বলবো, অপসারী আলোক রশ্মি গুচ্ছ। ঠিক আছে, তো আজকে আমাদের আলোর উপর আজকে আমরা এইটুকু করলাম। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং কেউ যদি এই টপিকগুলো ঠিকভাবে বুঝতে না পারো, তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, ওকে।